বাল্মীকি রামায়ণ এবং দশরথ জাতক কথা অনুসারে রামচন্দ্রের জন্ম রহস্য। দর্শক, আপনারা জানেন যে ভারতে রাম মন্দির স্থাপন হয়েছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার আগে অনেকগুলো প্রশ্ন তুলেছিলেন যে এই রাম ঐতিহাসিক রাম কিনা, আদৌ এখানে রামের জন্ম হয়েছিল কিনা, এই সমস্ত প্রশ্ন তোলা সত্ত্বেও সুপ্রিম কোর্ট রাম মন্দিরের পক্ষে রায় দিয়েছেন এবং সেখানে মহা ধুমধামে রাম মন্দির নির্মাণ হয়ে গেছে। তার দ্বারোদ্ঘাটন হবে আগামী মাসের 24 তারিখে এবং সারা দেশব্যাপী এই রামের নামে একটা হিড়িক তোলার চেষ্টা করছে বর্তমান শাসকের দল। তো সেই রাম মন্দির আসলে কি, কে এই রাম, কি তার বৃত্তান্ত, আদৌ তিনি ঐতিহাসিক চরিত্র কিনা, এই সমস্ত নিয়ে আজকে দুটো গ্রন্থকে সামনে রেখে আমরা একটু আলোচনা করব। এই দুটো গ্রন্থ হচ্ছে বাল্মীকি রামায়ণ এবং আরেকটি হচ্ছে দশরথ জাতক কথা। বলা হচ্ছে যে রামকে কেন্দ্র করে প্রায় 300-র উপরে রাম কাহিনী আছে। অনেকে রামায়ণ বলেন, তাকে রামায়ণ আছে। আমি রাম কাহিনী বলি সেগুলোকে, কারণ সবার নাম রামায়ণ নয়। এমনকি বাংলাতে যখন কীর্তিবাস ওঝা রামের চরিত্র নিয়ে লিখেছেন তখন ছিল সেটা রামায়ণ পাঁচালী। তো এর মধ্যে এই অনেক 300-র উপরে যদি রাম কাহিনী থাকে, তার মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ হচ্ছে বাল্মীকি রামায়ণ, যাকে আকর রামায়ণ বলা হয়। আকর কিনা সেটাও আমরা আজকে বিচার বিশ্লেষণ করব। কেন আকর গ্রন্থ বলা হয়? কারণ এটি সংস্কৃত ভাষায় লেখা এবং দেবনাগরী লিপিতে লেখা। যদি জিজ্ঞাসা করেন যে সংস্কৃত ভাষায় লেখা, দেবনাগরী লিপিতে লেখা, তবে এর ম্যানুস্ক্রিপ্ট কোথায়? এর ম্যানুস্ক্রিপ্ট যেটাতে লেখা হয়েছিল সেই ম্যানুস্ক্রিপ্ট কোথায়? এই প্রশ্ন যখনই আপনি করবেন তখন এই পঙ্গা পণ্ডিতের দল নানা ধরনের গল্প আপনার সামনে নিয়ে আসবে। কারণ এর পাণ্ডুলিপি পৃথিবীর কোনো লাইব্রেরিতে, পৃথিবীর কোনো গর্তে নেই। সেটাকে দেখাতে পারেনি রামায়ণের, বাল্মীকি রামায়ণের পাণ্ডুলিপি। গবেষকরা যদি জিজ্ঞাসা করে যে রামায়ণ তো করছেন, তো এখানে সেই পাণ্ডুলিপি কোথায়? তো গবেষকদের যেভাবে পঙ্গারা উত্তর দেয় ঠিক সেইভাবে উত্তর দেবে, না না, এটা আগে সেই কি নারায়ণ করেন যিনি, সেই নারদ গীত করেছিলেন, রামায়ণ গীত করেছিলেন। কার সামনে? নাকি মহর্ষি বাল্মীকির সামনে রামায়ণ গীত করেছিলেন, আর মহর্ষি বাল্মীকি পরবর্তীকালে এটাকে লিখে রেখেছিলেন। এই হচ্ছে পঙ্গাদের অভিমত। এখন এই পঙ্গাদের এই অভিমতের বিরুদ্ধে যদি একালের সত্যিকারে যারা গবেষক, ছাত্রছাত্রীরা জিজ্ঞাসা করে, আচ্ছা তো নারায়ণ, এই নারদ কোন ভাষাতে রাম কাহিনী গীত করেছিলেন? কোন ভাষাতে রাম কাহিনী গীত করেছিলেন? তাহলে তারা বলবে, কেন সংস্কৃত ভাষায়?
এইবার আপনারা যারা একটু আধটু জানেন তারা বলবেন, আরে বাপরে, সংস্কৃত ভাষার জন্ম তো ঐতিহাসিক কালে, তাহলে নারদ যদি সংস্কৃত ভাষায় রামকাহিনী গীত করবেন, তাহলে বেটা নারদের বাড়ি ছিল কোথায়? কোন প্রদেশে? উত্তরপ্রদেশে। কে? গন্ধর্ব। নারদ একজন গন্ধর্ব। গন্ধর্বরা থাকে হচ্ছে স্বর্গে। তা সেই স্বর্গ কোথায়? স্বর্গ থেকে বাল্মীকিকে এসে রামায়ণ গীত পরিবেশন করছেন। গন্ধর্ব চূড়ামণি নারদ স্বর্গ থেকে এসে তপস্যারত বাল্মীকির কাছে রামায়ণ গীত পরিবেশন করছেন। তা সেই গীত পরিবেশন করছেন কি ভাষায়? নাকি সংস্কৃত ভাষায়? 1 নাম্বার প্রশ্ন আপনাদের। 2 নাম্বার পড়ছে প্রশ্ন যে বাল্মীকি তো নারদের ওই গীত শুনলেন, শোনার পরে বাল্মীকি কোন ভাষায় লিখলেন? বাল্মীকি কোন ভাষায় লিখলেন? বলবে কেন সংস্কৃত ভাষায়? হ্যাঁ, সংস্কৃত ভাষায় বাল্মীকি রামায়ণ লিখেছেন। তা কোন লিপিতে লিখেছেন? তখন বলবেন না, কেন দেবনাগরী লিপিতে বাল্মীকি রামায়ণ লিখেছেন। গবেষকরা যদি প্রশ্ন করে, একালের গবেষকরা, আরে বাবা, দেবনাগরী লিপিটা হয়েছে 16 শতকের পরে, তাহলে বাল্মীকি 16 শতকের একজন কবি, তার বাড়ি ছিল কোথায়? তাহলে তিনি ঐতিহাসিক কালের মানুষ। এই প্রশ্নের উত্তর পঙ্গারা দিতে চাইবে না। শুধু তারা ওই কথা, ওই যে হেয়ালি আর প্রহেলিকা তৈরি করে এই যে গবেষকদের থেকে এড়িয়ে যাবেন। তা আর একটা প্রশ্ন হচ্ছে, তা বাল্মীকি সংস্কৃত ভাষায় লিখলেন, দেবনাগরী লিপিতে লিখলেন, তা কিসের উপরে লিখলেন তিনি? দেখা যাচ্ছে বাল্মীকি, ওদের যত রকমের আর্ট আছে তার মধ্যে দেখা যাচ্ছে বাল্মীকি একটি ওই যে পালক, সেই পালকের উপরে একটা কাগজের উপরে লিখছে। এবার আপনারা হাসবেন না, কি করবেন? কাগজ ভারতে এসেছে কবে থেকে? যদি কাগজ ভারতে আবিষ্কৃত হয়, তাহলে সম্রাট অশোক কাগজের উপরে না লিখে পাথরের উপরে লিখলেন কেন? পিলারের উপরে লিখলেন কেন? এবং প্রামাণ্য দলিল হিসাবে সেগুলো তো রয়েছে এখনো অক্ষত। অর্থাৎ সম্রাট অশোক পর্যন্ত যে লিপিতে লেখা হচ্ছে, তখনও পর্যন্ত ভারতে কাগজ তৈরি হয়নি। কাগজ তৈরি করার প্রথম ইতিহাস পাওয়া যায় ইজিপ্টে। প্যাপিরাস নামক একটি ঘাস দিয়ে ইজিপ্টের মানুষেরা কাগজের মতো একটা মোটা কিছু তৈরি করতেন এবং সেখানে লিখে রাখতেন। কাগজের ইতিহাস পাওয়া যায় চীনে। সেটা হান রাজারা এই কাগজ তৈরি করেছিলেন এবং সেখানে লেখা হতো। আর বাকি যেটা লেখা হতো সিল্কের উপরে, কাপড়ের উপরে, এবং সেই সিল্কের উপরে, কাপড়ের উপরে লিখে সেটাকে সুন্দর করে গোল করে পাকিয়ে একটা মধ্যে ঢুকিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যেত রাজকার্য সাধন করার জন্যে। তা এই যে বাল্মীকি কাগজ পেলেন কোথায়? লিখলেন পালক দিয়ে, একটা পালক দিয়ে লিখলেন, কাগজ পেলেন কোথায় বাল্মীকি? হাস্যকর ধরা পড়ে যাচ্ছে না? যতই চুরি করার চেষ্টা করো, যখন একটা গবেষক তার গবেষণার দৃষ্টিকোণ থেকে
এই পঙ্গাদের প্রশ্ন করবে, তখন এই পঙ্গারা এই সমস্ত হেয়ালির আশ্রয় নেবে। আমরা দেখতে পাচ্ছি যদি ঐতিহাসিকভাবে রামায়ণের প্রথম কিছু কাজ শুরু হয় একেবারে ঐতিহাসিকভাবে, এবং যে বিষয়টার দলিল খানিকটা রয়েছে এই কারণে বলছি যে 15 শতকে যখন বাংলা ভাষায় রামায়ণ পাঁচালী লেখা হয়, তখন বলা হচ্ছে যে এই লিখেছিলেন যিনি কীর্তিবাস ওঝা, এবং কীর্তিবাস ওঝার বাড়ি ছিল নদিয়ার ফুলিয়া জেলাতে। তাই এখানেও তো প্রশ্ন করবেন সবাই, আরে বাপরে এই তো 1500 শতক, তো সেই 1500 শতকের পাণ্ডুলিপি কোথায় ভাই? কোথায় এই পাণ্ডুলিপি কোথায়? বাংলা ভাষায় রামায়ণ পাঁচালী লিখলেন কীর্তিবাস ওঝা, তার পাণ্ডুলিপি কোথায়? নেই, পাণ্ডুলিপি নেই। পাণ্ডুলিপি আছে 2000-এর উপরে পাণ্ডুলিপি আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন জায়গায় আছে লাইব্রেরিতে। সেই পাণ্ডুলিপিগুলো সবকটাই কাগজের উপরে লেখা এবং হাতে লেখা। মেদিনীপুর স্ক্রিপ্ট বলে যেটাকে দাবি করছে অনেকে, 5ম শতকের স্ক্রিপ্ট, ভাবতে পারছেন, লিখেছে মানে 1500 শতকে রামায়ণ পাঁচালী লিখছে, আর এখানকার পঙ্গার দল এই কিছু মিডিয়াকে কাজে লাগিয়ে তারা বলছে 5ম শতকে বাংলাতে রামায়ণের মানে পাণ্ডুলিপি পাওয়া যাচ্ছে, পৃষ্ঠা 2-1টা পৃষ্ঠা পাওয়া যাচ্ছে, এবং সেগুলোকে তারা পাবলিক ডোমাইনে রেখেছে। ভাবতে পারছেন, এখনো ক্রস চেকিং করলে এদের যেই চৌর্যবৃত্তি ধরা পড়ে যায়, তার কার্বন ডেটিং করলে পরে এই চোরেদের মুখ পুড়বে, তা জেনেও তারা এই সমস্ত ধাপ্পাবাজি মারছে। ধাপ্পাবাজি মেরে তারা কি করছে, প্রায় 2000-এর উপরে এই ধরনের ছোট ছোট ছেঁড়া কাগজ, এবং যে কাগজ মিল থেকে তৈরি হয়ে আসা কাগজ, অর্থাৎ শিল্প বিপ্লবের পরে কাগজের মিল থেকে যে কাগজগুলো বেরিয়েছে তার উপরে লেখা, হাতে লেখা পাণ্ডুলিপি। আমরা প্রথম থেকেই বলেছি সংস্কৃত পাণ্ডুলিপি ধম্মলিপিতে লেখা। প্রথম পাণ্ডুলিপি পাওয়া গেছে 1464 সালে ভান্ডারকর লিপি মানে সংগ্রহশালায়, সেই লিপি রয়েছে। আমি এক বিখ্যাত পণ্ডিতকে চ্যালেঞ্জ করেছি, পণ্ডিত, পারলে এই 1464 সালের আগে পৃথিবীর কোনো লাইব্রেরিতে একটি সংস্কৃত ভাষায় আর দেবনাগরী লিপিতে লেখা এক পাতা দেখান, তাহলে আমরা এই কথা বলা ছেড়ে দেব। আর তারপরেই দেখুন কীর্তিবাস ওঝা কি ভাষায় লিখলো? বাংলা ভাষায়। আর একটা বিখ্যাত রামায়ণ আছে, সেটা হচ্ছে রামচরিতমানস। রামচরিতমানস লিখলেন কে? তুলসীদাস দুবে। তুলসীদাস দুবে লিখলেন আবধি ভাষায়। আবধি ভাষায় অযোধ্যায় যে গ্রামীণ ভাষা, সেই আবধি ভাষায় লিখলেন রামচরিতমানস। কীর্তিবাস ওঝা লিখলেন বাংলাতে, আর এই যে দুবে তিনি লিখলেন আবধি ভাষায়। পণ্ডিতের দল, এদের সময় কত? কীর্তিবাস ওঝা 1500 শতকের পরের মানুষ, আর 1600 শতকের পরের মানুষ হচ্ছে তুলসীদাস দুবে এবং কীর্তিবাস। এত বড় পণ্ডিত সংস্কৃত ভাষায় লিখল না কেন? কেন সংস্কৃত ভাষায় লিখল না? প্রশ্ন করবেন না আপনারা?
যে বেটাগুলো কি তাহলে টোলে পড়েনি, সংস্কৃত ভাষা শেখেনি, নাকি কোনো ব্যবস্থাই ছিল না, অস্তিত্বই ছিল না? তুলসীদাস সংস্কৃত ভাষায় শিক্ষা গ্রহণের কোনো সুযোগ পায়নি, না তখন সংস্কৃত ভাষার কোনো অস্তিত্ব ছিল না, জন্যই তুলসীদাস লিখলেন আবধি ভাষায়। কি লিপিতে? কি লিপিতে? ধরবেন এইভাবে, ওদের ধরবেন এইভাবে। জয়দেব গীত গোবিন্দ লিখলেন সংস্কৃত ভাষায়। কি লিপিতে? ধরুন শক্ত করে, পালানোর রাস্তা পাবে না বেটাগুলো, ধাপ্পাবাজি মেরে চলেছে এখনো। সংস্কৃত ভাষায় লিখে কোনো লিপি নেই। এই তো জয়দেবের গীত গোবিন্দম এই দিনের লিখলেন উড়িয়া লিপিতে, উড়িয়া ভাষা এবং উড়িয়া লিপিতে। তাহলে কোথায় গেল দেবনাগরী? দেবনাগরী কোথায় গেল? উড়িয়া ভাষাতে প্রথম প্রকাশ করলেন গীত গোবিন্দম, পরে সেটাকে সংস্কৃত ভাষায়। কখন লেখা হচ্ছে সংস্কৃত ভাষায়? একেবারে পরিষ্কার করে দেবো আজকে যে সংস্কৃত ভাষা কবে থেকে শুরু হলো। তো বন্ধুরা, এই যে বিতর্ক, রামকে নিয়ে এই বিতর্ক, রামায়ণ, রামকাহিনী, 300-র উপরে রামকাহিনী আছে। সেই রামকাহিনীর একটা প্রাচীনতম রামকাহিনী হচ্ছে কম্বান রামায়ণা। এটা তামিল ভাষায় লেখা, তামিল ভাষায় লেখা কম্বান রামায়ণা, 1200 শতকে লেখা। এটা 1200 শতকে লেখা এই কম্বান রামায়ণা। আর রাম কিয়ে বলে থাইল্যান্ডের একটা রামায়ণ আছে। থাইল্যান্ডের স্বয়ং রাজা রাম, থাইল্যান্ডের স্বয়ং রাজা রাম, সেই রামকে নিয়ে আপনাদের সামনে একদিন খুলব যে আসল রাম কে। এই যে সরজু নদীর উত্তর পাড়ের অযোধ্যাতে এই রাম আসল, না থাইল্যান্ডের যে রাম কিয়া সেই রাম আসল। তিনি একজন ঐতিহাসিক রাম। সেই ঐতিহাসিক রামের পরিচয় আপনাদের সামনে তুলে ধরব, কারণ সেই ঐতিহাসিক রামের সমস্ত স্থাপত্য থাইল্যান্ডে এখনও অটুট রয়েছে। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আপনাদের সামনে উপস্থাপন করব পরের এপিসোডেই যে এই রামকিয়ের থাইল্যান্ডের আসল রাম কে ছিলেন। 3 নাম্বার হচ্ছে একটা জৈন রামায়ণ আছে। অর্থাৎ দেখুন, ভারতে বৌদ্ধ ধর্মের লোক ছিল, জৈন ধর্মের লোক ছিল, জৈনদের একটা রামায়ণ আছে। তা জৈনদের রামায়ণ কি ভাষায় লেখা হয়েছিল? নিশ্চয়ই সংস্কৃত ভাষায় নয়, কারণ জৈন ধর্ম বুদ্ধ ধর্মের মতোই প্রাচীন একটি ধর্ম। অদ্ভুত রামায়ণ আছে, একটা অদ্ভুত রামায়ণ, নাগা রামায়ণ আছে। এই যে নাগা রামায়ণ মানে হচ্ছে আদিবাসীদের রামায়ণ। যিনি দ্বিতীয় বুদ্ধ ধম্ম সঙ্গীতই করেছিলেন, সেই কালাশোক হচ্ছেন এই নাগ রাজা। কালাশোক ছিলেন নাগ বংশীয় রাজা। সেই নাগাদের একটি রামায়ণ আছে, মুন্ডা রামায়ণ আছে একটা, মুন্ডারি রামায়ণ। আর রয়েছে রামস্বামী পেরিয়ারের সাচ্চি রামায়ণ। এগুলো সব যদি আমরা না পড়ি তাহলে এই যে ধোঁকাবাজি তারা দেওয়ার চেষ্টা করছে, এই ধোঁকাবাজিটা আমাদের মনের মধ্যে আবর্জনার সৃষ্টি করবে। সেই আবর্জনা তাড়াতেই আজকে একেবারে গবেষণাধর্মী আলোচনা আপনাদের সামনে রাখছি। এই পিপিলিকা লিপি, তাতে বলা হচ্ছে রামের জন্ম হয়েছে খ্রিস্টপূর্ব 5114 বছর আগে এবং 10ই জানুয়ারি দুপুর 12:30টায়। বুঝতে পেরেছেন? উইকিলিকি। তো এই উইকিলিকিতে বলা হচ্ছে 10ই জানুয়ারি
অযোধ্যাতে দুপুরবেলা 12:30টার সময় রামের জন্ম হয়েছে। এই সব বিভ্রান্তিগুলোকে খানিকটা আমি দূর করার জন্যে প্রথমে আমরা শুরু করি বাল্মীকি রামায়ণকে দিয়ে। এই আমার সামনে বাল্মীকি রামায়ণ রয়েছে। এই বাল্মীকি রামায়ণের একেবারে প্রথম অধ্যায়ে আপনাদের একটু মন দিয়ে আমি শোনাতে চাই। কেন জানেন? কারণ এই প্রথম অধ্যায়ের যে অংশটুকুন আছে সেই অংশটা আমাদের পরবর্তী আলোচনার বিষয়। তো সেখানে দেখা যাচ্ছে তপস্যারত রয়েছে বাল্মীকি। সেই তপস্যারত বাল্মীকির সামনে এসেছে বেদজ্ঞ এবং মহাপণ্ডিত এই নারদ। তিনি শোনাচ্ছেন, কাহিনী শোনাচ্ছেন। তা বাল্মীকি জিজ্ঞাসা করেছে যে, হে নারদ, আপনি বলুন তো, এই মুহূর্তে বর্তমানকালে পৃথিবীতে সবথেকে ধীর, স্থির, শান্ত স্বভাবের, সচ্চরিত্র, দৃঢ় প্রতিজ্ঞ, সত্যবাদী, কৃতজ্ঞ, ধার্মিক এবং সর্বভূতে সর্বপ্রাণীতে সমদর্শী এরকম কেউ আছে এই পৃথিবীতে? তখন নারদ বলছে যে হ্যাঁ, আছে। তিনি প্রিয়দর্শন এবং সেই মানুষটার নাম রাম। তার অজানুলম্বিত বাহু, ললাট সুন্দর, লোচন আকর্ণ বিশ্রান্ত, তিনি শুভ লক্ষণযুক্ত, প্রতাপী শ্যামবর্ণ, নাতি দীর্ঘ নাতি হ্রস্ব। অর্থাৎ তিনি খুব লম্বা নয়, খুব বেটে নয়, তিনি প্রজাহিতরত সত্যবাদী ধার্মিক মানুষ। এই রাজা রাম। কেন এটা শোনালাম? এর পরের অধ্যায়ের আলোচনাতে আপনাদের কাছে এটা পরিষ্কার হয়ে যাবে। তো এই রাম জন্ম হলো কি করে এই রামের, সেটা নিয়ে হচ্ছে প্রশ্ন উত্তর আসছে যে এই রামের জন্ম হলো কি করে। নারদ একটা কাহিনী শোনালেন বাল্মীকিকে যে এক রাজা ছিলেন, তার জন্যেই, রাজার দোষেই রাজ্যে অনাবৃষ্টি শুরু হয়। সেই অনাবৃষ্টি রোধ করার জন্যে রাজা ঋষ্যশৃঙ্গ মুনিকে তার রাজত্বে নিয়ে আসেন, তার রাজধানীতে নিয়ে আসেন। ঋষ্যশৃঙ্গ মুনি যখন যজ্ঞ করেন তখন বৃষ্টি ধারায় বর্ষিত হয়ে আবার দেশ সুজলা সুফলা হয়ে ওঠে। অর্থাৎ ঋষ্যশৃঙ্গ মুনি হচ্ছেন একজন তপস্বী। সেই তপস্বীকে যদি আপনি নিয়ে আসতে পারেন তাহলে আপনারও সুখ লাভ হবে। একটা কন্যা আছে শান্তা, তার মা যে কে তা বাল্মীকি রামায়ণ বর্ণনা করেনি। তার মা কে? সেই শান্তাকে তার যে বন্ধু, সেই বন্ধুকে দিয়েছিলেন। সেই বন্ধু এই বন্ধুর কাহিনী শোনাচ্ছে কে? নারদ। তো স্বাভাবিক কারণেই এই যে ঋষ্যশৃঙ্গ, সেই ঋষ্যশৃঙ্গকে নিয়ে আসার জন্যে শুরু করেন রাজা দশরথ। বলেন যে তাহলে আমি ঋষ্যশৃঙ্গকে নিয়ে আসুন, তার আনতে কি কি করতে হবে। ঘটনাক্রমে বলে রাখি, রামায়ণ বলছে যে এই দশরথের রাজ্যের নাম হলো অঙ্গরাজ্য, তার রাজধানী হলো অযোধ্যা। অঙ্গরাজ্য এবং তার রাজধানী হচ্ছে অযোধ্যা। তো অনন্তর অঙ্গাধিপতি যখন ব্যক্ত করলেন নারদের কাছে যে তাহলে ঋষ্যশৃঙ্গকে কি করে আনা যায়, তখন অঙ্গরাজ্যের কয়েকজন বেশ্যা তারা দায়িত্ব নিলেন যে ঋষ্যশৃঙ্গকে তারা নিয়ে আসবে। বুঝতে পেরেছেন? ঋষ্যশৃঙ্গকে নিয়ে আসার জন্যে দায়িত্ব দেওয়া হয়েছে বেশ্যাদের। কেন? নাকি ঋষ্যশৃঙ্গ হচ্ছে ব্রহ্মচারী,
তার এখনো কাম শিক্ষা হয়নি। এই কাম শিক্ষা কামোত্তেজিত করার জন্যে বেশ্যারা দায়িত্ব নিলেন। বেশ্যারা কি করলেন? অঙ্গরাজ্য থেকে বেরিয়ে গিয়ে চলে গেলেন এই ঋষ্যশৃঙ্গের বাবা, তার বাবার আশ্রমে, যেখানে বাবা খুব কড়া মানুষ, সেই বাবার আশ্রমে গিয়ে তাকে বিভিন্নভাবে, তাদের দেখে ঋষ্যশৃঙ্গ খুব খুশি হলেন, তাদের বিভিন্নভাবে তাকে উত্তেজিত করে ফল টল দিয়ে এলেন। সেই ফল খেয়ে ঋষ্যশৃঙ্গ, যখন মেয়েরা চলে আসে তখন ঋষ্যশৃঙ্গ অন্য ধরনের একটা আবেগ শরীরের মধ্যে বুঝতে পারলেন যে আমার অন্য কিছু হচ্ছে। তখন এই যে বেশ্যাগণ ঋষ্যশৃঙ্গকে বললেন যে আমাদের আশ্রমে তুমি একদিন এসো, তাহলে আরও আমরা সময় দিতে পারবো। তখন ঋষ্যশৃঙ্গকে বললেন যে তুমি যে জন্যে এই তোমার উত্তেজনা তৈরি হয়েছে সেটা নিবারণ হবে তুমি যদি অঙ্গরাজ্যে এসে পুত্রহীন দশরথের পুত্র কামেষ্ঠী যজ্ঞ করো, তবে তোমার সমস্ত কিছু সাধিত হবে। পুত্র কামেষ্ঠী যজ্ঞ, এই যজ্ঞ করতে অনেকগুলো পদ্ধতি করতে হয়, সেটা অথর্ববেদে লেখা আছে। আপনারা অথর্ববেদে পুত্র কামেষ্ঠী যজ্ঞ খোঁজেন, সেখানে যে বর্ণনা আছে মাননীয় যুক্তিবাদী প্রবীর ঘোষ সেই বর্ণনা হুবহু তুলে ধরেছেন তার বইতে। সেই বই আপনারা পড়ে নেবেন। আমি বলে দিলাম প্রবীর ঘোষ এটাকে এই যে ঋষ্যশৃঙ্গের সঙ্গে পুত্র কামেষ্ঠী যজ্ঞে কি কি করছিলেন রাজা দশরথ এবং তার রানীরা, তার দাসীরা, তার সম্পূর্ণ উল্লেখ রয়েছে। তো সুতরাং আপনারা একটু কষ্ট করে এই কথাগুলো পড়বেন, কারণ এটা ইউটিউব চ্যানেল, এখানে এতটা অশ্লীল ভাষা আমি প্রয়োগ করতে পারছি না, জন্যে আপনাদের উপর একটু দায়িত্ব দিলাম। এখানে পরিষ্কার করে বলছেন যে আমি অথর্ববেদ অনুসারে এই পুত্র কামেষ্ঠী যজ্ঞ করব, কিন্তু তার আগে দশরথকে যেটা করতে হয়েছিল সেটা হচ্ছে যে একটি অশ্বমেধের ঘোড়া তাকে ছেড়ে দিতে হয়েছিল। সেই ঘোড়া নির্দিষ্ট সময় যখন আবার ফিরে আসে, সেই সময় সরযূ নদীর উত্তর তীরে এই পুত্র কামেষ্ঠী যজ্ঞ নেতৃত্ব দেয় কে? ঋষ্যশৃঙ্গ মুনি। ঋষ্যশৃঙ্গ নামটা কি করে হলো এটা একটু ক্লিয়ার করলে আপনারা বুঝতে পারবেন। ঋষ্যশৃঙ্গ, শৃঙ্গ কেন হলো তার নাম? ঋষ্য মানে তো এই মৃগ, ঋষ্য মানে হচ্ছে আমরা যাকে হরিণ বলি, হরিণ, শৃঙ্গযুক্ত হরিণ। তা একটা শৃঙ্গযুক্ত হরিণকে দিয়ে যজ্ঞ করানো হচ্ছে, কেন তার নাম হলো ঋষ্যশৃঙ্গ? তো এখানে রামায়ণ বলছে যে ঋষ্যশৃঙ্গের বাবা তিনি স্নান করতে যাচ্ছিলেন, তখন উর্বশীকে দেখে তিনি এতটাই কামোত্তেজিত হয়ে পড়েন যে তার বীর্য জলে স্খলিত হয়। সেই জলে স্খলিত হয়ে যাওয়ার পরে একটা মৃগ সেই জল পান করে ফেলে। মৃগ জল পান করে ফেললে সেই মৃগের পেটে এই ঋষ্যশৃঙ্গের জন্ম হয়, তাই মা হচ্ছে মৃগ, এই জন্যে তার নাম হচ্ছে ঋষ্যশৃঙ্গ। তো এই ঋষ্যশৃঙ্গ যজ্ঞ করতে এসেছেন। যজ্ঞ করার আগে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে ওই যে যজ্ঞ অশ্ব ফিরে এলো, তার সঙ্গে প্রধান মহিষীকে এক রাত সঙ্গম করতে হয়। এক রাত্রি তার সঙ্গে সহবাস করলেন, তারপরে তিনি খড়গাঘাতে সেই অশ্বকে নিধন করলেন, খড়গ প্রহারে তাকে ছেদন করলেন। অর্থাৎ এই অশ্বের সঙ্গে সহবাস করার পরে তাকে হত্যা করা হলো। হত্যা করলেন কে? প্রধান মহিষী কৌশল্যা। তারপরে কি হলো? তারপরে সমস্ত ঋত্বিকরা এসেছে ঋষ্যশৃঙ্গের সঙ্গে, শত শত ঋত্বিকরা এসেছে
ঋষ্যশৃঙ্গ যজ্ঞ শুরু করলেন। যজ্ঞের অনেকগুলো দিক আছে, নাম শুনলেই আপনারা বুঝতে পারবেন যে এগুলো কি। আমি একটু একটু করে নাম আপনাদের বলে দিই। যে অশ্বমেধের যে 3 দিবস শবন ক্রিয়া করিতে হয়, তাহা কল্পসূত্র ব্রাহ্মণের অনুমোদিত। কল্পসূত্র এবং ব্রাহ্মণের অনুমোদিত। পূর্বোক্ত দিন ত্রয়ের মধ্যে, এই 3 দিনের মধ্যে প্রথম দিনটাকে বলা হয় অগ্নিষ্টম। অর্থাৎ এই অগ্নিষ্টম এক ধরনের, ওই যে অথর্ববেদ খুঁজবেন আপনারা দেখবেন, সেটা হচ্ছে কামাচার। দ্বিতীয় দিনে উৎকট এবং তৃতীয় দিবসে অতিরাত্র। অতিরাত্র ধরে চলবে এই কামাচার। আর তারপরে তৎপরে জ্যোতিষ্ঠম, আয়ুষ্ঠম, অতিরাত্র, অভিজিৎ, বিশ্বজিৎ, আপ্তর্জাম, শাস্ত্রানুযায়ী এই সকল যজ্ঞ ক্রিয়া চলবে। এবং সব থেকে বড়টা হচ্ছে পুত্র কামেষ্ঠী যজ্ঞ। সেখানে প্রধান পুরোহিত ঋষ্যশৃঙ্গ প্রধান মহিষীর সঙ্গে কামাচার করবেন। এবং প্রবীর ঘোষের বইতে আমরা দেখতে পাচ্ছি যে এই কামাচার কি প্রক্রিয়ায় করছেন তা গদগদ চিত্তে দশরথ সেটাকে জানাচ্ছে তার দর্শকদের কাছে, তার প্রজাদের কাছে। তো এই ঘটনা যখন ঋষ্যশৃঙ্গ বললেন যে আমি অথর্ববেদ অনুসারে এই পুত্র কামেষ্ঠী যজ্ঞ করব, তখন সব শুনে এই পুত্র কামেষ্ঠী যজ্ঞ দেখার জন্যে স্বয়ং ব্রহ্মা চলে এলেন। আরে বাপরে, এত বড় বেদজ্ঞ ঋষি, সে পুত্র কামেষ্ঠী যজ্ঞ করছে দশরথের পুত্র সন্তানের জন্যে বলে দেবতারা সব চলে এলেন। দেবতারা যখন চলে এলেন, তখন নারদ বলছে যে হে ব্রহ্মা, আপনার জন্যে এই সর্বনাশটা হয়েছে। ব্রহ্মা বলছি কেন? এই রাবণ ঢুকলো কাহিনীতে। আপনি রাবণ নামে এক দুরাচারীকে এমন আশীর্বাদ করেছেন যে কোনো যক্ষ, রক্ষ, গন্ধর্ব তাকে হত্যা করতে পারবে না, দেবতারা তাকে হত্যা করতে পারবে না, নারীরা তাকে হত্যা করতে পারবে না। আপনি এমন বর দিয়েছেন, সেই বলে বলি হয়ে এই অত্যাচারী এমন অত্যাচার করছে যে তার অত্যাচার আমরা আর সহ্য করতে পারছি না। তাই তার অত্যাচার বন্ধ করার জন্যে এমন একটা উপায় বলুন, যে উপায়ে এই অত্যাচারী দানবের হাত থেকে, রাক্ষসের হাত থেকে আমরা পরিত্রাণ পাই। তখন ব্রহ্মা চিন্তা করে বললেন যে হ্যাঁ, পেয়ে গেছি। এবারটাকে আমি যখন আশীর্বাদ করি, তখন বলিনি যে মানুষ তোকে হত্যা করতে পারবে না। সুতরাং নররূপে কেউ যদি আসে, তবে এই দুরাচারী দানবকে, রাক্ষসকে সে হত্যা করতে পারবে। তাই নররূপে আসার জন্যে দশরথ পুত্র কামেষ্ঠী যজ্ঞ করছে। দশরথের ওখানে ঘটনাক্রমে এই শুনে, এই যে পুত্র কামেষ্ঠী যজ্ঞ শুনে নারায়ণও সেখানে উপস্থিত হয়েছে। তখন নারদ বলছে আপনি যখন উপস্থিত হয়েছেন, তখন দশরথের যে পুত্র কামনা, সেই পুত্র কামনা আপনি পূর্ণ করুন। আপনি স্বয়ং দশরথের যে স্ত্রীগুলো আছে, সেই স্ত্রীগুলোর গর্ভে জন্মগ্রহণ করুন এবং দুরাচারী এই যে রাক্ষসকে, সেই রাক্ষসকে বধ করুন। তো এই যে পুত্র কামেষ্ঠী যজ্ঞ দেখে নারায়ণ সন্তুষ্ট হয়ে বলল যে ঠিক আছে, আমি দশরথের পুত্র হিসাবে জন্মগ্রহণ করব। কিন্তু এরপরে ওই যে ঘোড়া, সেই ঘোড়ার অণ্ড দিয়ে বপা বলা হয়, বপা অণ্ডসহ অণ্ডের পাশের যে মাংস, চর্বি, সেই অংশটাকে কেটে আলাদা করা হয়, তাকে যজ্ঞ করে পায়েস করা হয় ইত্যাদি ইত্যাদি। সেই পায়েস খেলে নাকি মেয়েরা গর্ভবতী হয়, এই সমস্ত লেখা আছে রামায়ণে। তো সেই রামায়ণে লেখা আছে, এই যখন যজ্ঞ থেকে এইটা
উঠে আসে তখন তার অর্ধেকটা দেওয়া হয় প্রথম মহিষীকে, তার অর্ধেকটা দেওয়া হয় আরেকজনকে, তার অর্ধেকটা আরও দুইজন রানীকে ভাগ করে দেয়। এইটা এই গল্পে রয়েছে। এই গল্পে একটা সমাধান করেছে ওই উইপোকা লিপির সঙ্গে একটা সমাধান সূত্র এখানে দিয়ে দিয়েছে। দেখুন কিভাবে বিভ্রান্তি তৈরি করা হয়। সারা দুনিয়া ওই উইকিলিকি বা উইপোকালিকি, সেই উইপোকালিকিতে দেখছে যে রামের জন্ম নাকি খ্রিস্টপূর্ব 5114 বছর আগে এবং 10ই জানুয়ারি 12:30টার সময়। তো সেটাকে খণ্ডন করেছে এই রামায়ণ, খণ্ডন করে দিয়েছে। কোন রামায়ণ? এটা হচ্ছে বাল্মীকি রামায়ণ। বাল্মীকি রামায়ণ খণ্ডন করে দেখুন কি লিখেছে। আমি একেবারে সেই জায়গা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের, যে এই যখন পায়স সবাই খেলো তখন যথাসময়ে 6টা ঋতু অতীত হইল। ঠিক দ্বাদশ মাসে চৈত্র মাসের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে রবি প্রভৃতি পঞ্চগ্রামের মেষাদি পঞ্চরাশিতে সঞ্চার বৃহস্পতি চন্দ্রের নিকট কর্কট রাশিতে উদিত হইলে কৌশল্যা দিব্য লক্ষণযুক্ত সর্বলোক নমস্কৃত জগন্নাথ রামচন্দ্রকে প্রসব করলেন। এটা বলে দিল যে চৈত্র শুক্লা নবমীতে রামের জন্ম হলো। চৈত্র শুক্লা নবমীতে রামের জন্ম হলো। এই হচ্ছে রামায়ণ। অর্থাৎ ওদের এই যে পঙ্গাদের নানা বিভ্রান্তি জাল, এইভাবে আপনারা যদি খুঁটে খুঁটে একটু দেখেন তাহলে দেখবেন যে এই পঙ্গারা ধরা পড়ে যাচ্ছে। অর্থাৎ চুরি ধরা পড়ে যাচ্ছে ওদের। চোর যেমন ধরা পড়ে তেমনি এই চোরেরাও ধরা পড়ে যাচ্ছে। তো এইভাবে রামের জন্ম নিয়ে যে হেয়ালি করতে গিয়ে নিজেরাই নিজেদের পাতা যে ফাঁদ, সেই ফাঁদে দেখুন কিভাবে পড়লো। একজন গবেষক এইভাবেই তো দেখবেন। আমি এবার সরাসরি এই যে চুরি করতে গিয়ে কি ধরনের ধাপ্পাবাজি এরা করেছে এবং কোথা থেকেই চুরিটা করেছে, সেই আকর গ্রন্থটা একটু আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা পরিষ্কার করে বুঝতে পারছেন যে সম্রাট অশোক শিলালিপিতে যখন লিখলেন তার অনেক পরে আমাদের এখানে আমাদের শ্রমণরা, আমাদের ভান্তেরা, অর্হৎপ্রাপ্ত ভিক্ষুরা, তারা তালপত্রে বিভিন্নভাবে প্রসেস করে তালপত্রে আমাদের যে প্রাচীন লিপিগুলো সেটা লিখে রেখেছে। তালপত্রে সেরকম একটি তালপত্রে মানে যে কাহিনীটি রয়েছে সেই কাহিনীটির নাম দশরথ জাতক কথা। দশরথ জাতক কথা আপনারা যখন পড়বেন তখন বুঝতে পারবেন যে এই যে জাতক কথা যারা লিখছে তারা অধিকাংশই হচ্ছে বুদ্ধ ধর্মের দুটো ভাগ হয়ে যায়, হীনযান আর মহাযান। মহাযান আর হীনযান, এই মহাযানী বুদ্ধরা অর্থাৎ যে যাযাবর দস্যুরা ভারতে এসেছিল, তারা এসে দেখে এখানে লেখাপড়া করে মানুষেরা, সেই যাযাবর দস্যুরা তখন আমাদের যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করে বুদ্ধ ধর্মের ছত্র ছায়ায় এসে তারা মহাযান নামে একটি বিভাগ তৈরি করে দেয়। অর্থাৎ বুদ্ধের যে আসল পরম্পরা থেকে সরিয়ে নিয়ে ওদের যে মানে ষড়যন্ত্র হিসাবে বুদ্ধ ধর্মটাকে মানে ডিরেল করতে শুরু করে। এটা হচ্ছে মহাযানী বুদ্ধদের একটি গ্রন্থ যার নাম দশরথ জাতক। এটা তৈরি হয়েছে এই রামকাহিনী তৈরি হওয়ার বহু বছর আগে। এখানে কেন বলছি, ওখানে দেখবেন যখন নারদ বর্ণনা করলেন যে কে এমন রাজা আছে যে শান্ত ধীর স্থির
এবং সৌম্য কান্তি দেখতে। দেখুন দশরথ জাতক ব্যাখ্যা করছে, কিভাবে ব্যাখ্যা করছে। এখানে দশরথের রাজধানীর নাম বারাণসী। দশরথের রাজধানীর নাম বারাণসী, অযোধ্যা নয়। তিনি মহান রাজা ছিলেন। ছন্দ, দেশ, মোহ, ভয় এই কোনো কিছুই তার ছিল না। তো তার যে প্রধান স্ত্রী, সেই প্রধান স্ত্রীর মৃত্যু হলে তিনি মুষড়ে পড়েন, দীর্ঘদিন অবিবাহিত থাকেন। কিন্তু পারিষদরা তাকে বলেন যে এভাবে আপনি কিভাবে কাটাবেন, আপনি দ্বিতীয় মহিষী গ্রহণ করুন। তখন সে দ্বিতীয় মহিষী, প্রথম মহিষীর দুটো সন্তান, একটি বড় রাম, দ্বিতীয় হচ্ছে লক্ষণ, আর কনিষ্ঠ সব থেকে ছোট যে মেয়ে তার নাম সীতা। দশরথ জাতকে বলছে যে রামের নাম হচ্ছে রাম পণ্ডিত, আর লক্ষণ যুবরাজ, আর এই কনিষ্ঠা যিনি বোন তিনি হচ্ছেন সীতা দেবী। তার প্রথম মহিষী মারা যায়, তারপরে তিনি যখন যে মহিষী গ্রহণ করেন তার একটি সন্তান হয়, তার নাম ভরত। এই দশরথ জাতক কথায় শত্রুঘ্ন নেই। এই ভরত জন্মগ্রহণ করলে পরে দশরথ এত খুশি হয় যে দ্বিতীয় মহিষীকে একটা বর দিতে চান। তখন দ্বিতীয় মহিষী বর চান যে আমার ছেলেকে রাজত্ব দিতে হবে। তখন দশরথ বুঝতে পারেন যে এ তো ভয়ঙ্কর বার্তা। তখন তিনি হাতটা ছাড়িয়ে দিয়ে বলেন, তুমি কি আমার আগের যে দুই ছেলে, সেই দুই ছেলেকে মেরে ফেলতে চাইছো? তোমার এই ছেলেকে রাজত্ব দিলে তারা কোথায় যাবে, বনে না জঙ্গলে? তো কিছুক্ষণ পরে রামের কাছে তিনি বলেন যে বাবা, এই যে রাজপুরীতে সন্ত্রাস চলছে, ষড়যন্ত্র চলছে, তাই তোমরা যদি বেঁচে থাকতে চাও তাহলে অন্তত কোথাও পালিয়ে চলে যাও, না হলে জঙ্গলে গিয়ে দিন কাটাও। আমার মৃত্যু হলে তারপরে তোমরা এসেই রাজত্ব দখল করো, কারণ এই রাজত্ব এখন তোমাদের জন্য নিরাপদ নয়। এই কথা শোনার পর রাম তিনি বললেন যে আমি জঙ্গলে চলে যাব, কারণ রামের রাজা হওয়ার কথা ছিল, আমি জঙ্গলে চলে যাব। শোনার পরে ছোট ভাই লক্ষণ বলছে আমিও যাব, আর বোন সীতা বলছে আমিও চলে যাব দাদাদের সাথে। তো দাদাদের সাথে চলে যাওয়ার পরে ভরত কিন্তু রাজি হলেন না, কারণ ভরতকে যে পারিপার্ষদ তারা রাজত্ব দিতে চাইলেন না। তখন ভরত ফিরিয়ে আনতে গেলেন রামকে ফিরিয়ে আনতে গেলে রাম বলছে না, আমি যদি ফিরে যাই তাহলে বাবাকে যে আমি ধর্ম দিয়েছি, প্রতিজ্ঞা করেছি, সেই ধর্ম প্রতিজ্ঞা আমার নষ্ট হয়ে যাবে, আমি যেতে পারবো না। তোমরা এক কাজ করো, সীতাকে আর লক্ষণকে নিয়ে তুমি চলে যাও। তো সীতা লক্ষণ ভরতের সঙ্গে চলে আসলে রাম বনবাসে কাটালেন। রাম বনবাসে কাটানোর পরে যখন ফিরে এলেন তখন দশরথ মারা গেছেন। এই দশরথ মারা যাওয়ার পরে দশরথের যখন অন্ত্যেষ্টি হচ্ছে, তখন সেই অন্ত্যেষ্টির বিবরণ দিচ্ছে কে? একজন শ্রমণ জিজ্ঞাসা করছেন যে পিতার মৃত্যু সংবাদ শুনে আপনি একটু শোকাতুর হলেন না? রাম পণ্ডিত তখন বলল যে শুনুন, এই যে রাম পণ্ডিত তিনি হচ্ছেন স্বয়ং বোধিসত্ত্ব বুদ্ধ। স্বয়ং বুদ্ধ জাতক হিসাবে, বোধিসত্ত্ব হিসাবে, রাম হিসাবে জন্মগ্রহণ করেছেন। কেন? এইবার তিনি বলছেন এই বোধিসত্ত্ব যে যারা মহান হয় তাদের কি কি চিহ্ন আছে, যে চিহ্নগুলো রামের কাহিনীতে বাল্মীকি রামায়ণে লিখেছে। দেখুন সেই কাহিনী কিভাবে এখানে বোধিসত্ত্ব রাম, অর্থাৎ বোধিসত্ত্ব বুদ্ধা রাম কিভাবে বলছে। রাম বলল যে এটা বাংলায় তর্জমা করেছে ভাষাটা, পালি ভাষাটা। বলরাম কোন বলে হয়ে বলিয়ান, শোককালে শোকাতুর নহে তব প্রাণ।
পিতার বিয়োগ বার্তা করিলে শ্রবণ, তথাপি না অভিভূত দুঃখ তব মন। কেন তুমি এরকম হচ্ছ? তখন রাম বলল, দিবারাত্র উচ্চ ঈশ্বরে করিয়া ক্রন্দন, যাহারে রক্ষিতে কেহ পারে না কখন, তার জন্যে বৃথা শোক হয় কি কাতর, বুদ্ধিমান বিচক্ষণ জ্ঞানবান নর। এই যে বুদ্ধের নিত্য অনিত্য সত্য, সেই অনিত্য সত্যকে প্রকাশ করছেন কে? বোধিসত্ত্ব রাম। রাম বলছেন, বাল বৃদ্ধ ধনবান অতি দিনহীন, মূর্খ বিজ্ঞ সকলেই মৃত্যু অধীন। বাল বৃদ্ধ ধনবান অতি দিনহীন, মূর্খ বিজ্ঞ সকলেই মৃত্যুর অধীন। অর্থাৎ বোধিসত্ত্ব লাভ করার সময় গৌতমা বলেছিলেন যে যার জন্ম আছে তার মৃত্যু আছে। সুতরাং যতই ধনবান হোক না কেন, যতই জ্ঞান হোক না কেন, যতই বিজ্ঞ হোক না কেন, যিনি জন্মেছেন তিনি মৃত্যুবরণ করবেন। রাম বলছে যে উষাকালে যাদের পাই দর্শন, নাহেরি সায়ন্যকালে তার বহুজন, উহাদেরও বহুজন উষা না ফিরিতে অদৃশ্য হইয়া যায় যমের কুক্ষিতে। এই মৃত্যু এসে তাদের নিয়ে চলে যায়। সুতরাং বৃথা শোককে অভিভূত হয়ে মূঢ়জন কি করে? তারা কষ্ট পায়, ক্লেশ পায়। এই যেভাবে বুদ্ধ তার 5 যে শিষ্যকে তিনি কিভাবে বোধিসত্ত্ব লাভ করেছিলেন, যা যা বললেন, এই বোধিসত্ত্ব রাম সেই কথা কাদের বললেন? শ্রমণদের কাছে বলছেন। কোথায়? দশরথ জাতক কথায়। তো এই হচ্ছে বন্ধুরা দশরথ জাতক কথা থেকে সম্পূর্ণভাবে চুরি করে তার যে প্রজ্ঞা, গৌতম বুদ্ধের যে প্রজ্ঞা, যে প্রজ্ঞাকে জাতক কাহিনীতে বারবার বর্ণনা করা হয়েছে বিভিন্নভাবে, সেই জাতক কাহিনীর কথাগুলো চুরি করে একেবারে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, যদি সংস্কৃত ভাষায় এই বাল্মীকি রামায়ণ লেখা হয় এবং দেবনাগরীতে লেখা হয়, তবে সেটা নিশ্চিত করে লেখা হয়েছে বাল্মীকির নামে 16 শতকের পরে। চ্যালেঞ্জ করুন আপনারা, চ্যালেঞ্জ দিলাম আমি। 16 শতকের আগে এই যে কোনো ধরনের 1464 সালে ভান্ডারকার যে লিপি সংগ্রহশালায় পাওয়া গেছে 2টি পাতা, তারপরে কোনো বিকাশ হয়নি সংস্কৃত ভাষার। সংস্কৃত ভাষার বিকাশ হয়েছে সম্পূর্ণভাবে এই যে 16 শতকের পরে। সেই 16 শতকের পরে লিখিত হচ্ছে কি ভাষায়? সংস্কৃত ভাষায়, দেবনাগরী লিপিতে এই রামায়ণ, এই মহাভারত, এই গীতা, এই উপনিষদ, এই সমস্ত পুরাণগুলো লেখা হচ্ছে 16 শতকের পরে, কারণ দেবনাগরী লিপিতে সেগুলো লেখা হচ্ছে। তো এইভাবে আমাদের পুরো বিষয়টাকে ধরতে হবে এবং এদের ধাপ্পাবাজি। এর আগে আমি এই ঘর ঘর নারী মঙ্গল গায়ে, আমাদের যে দীপোৎসব চুরি করে, আমাদের যে দীপোৎসব, ভারতের যে দীপোৎসব চুরি করে রামের নামে গীত হচ্ছে, সেটাকে আমি ধরে পরিষ্কার করে দিয়েছি। কোথা থেকে? বাল্মীকি রামায়ণ থেকে বলে দিয়েছি। চৈত্র মাসে রাম ফিরেছিল অযোধ্যাতে, সেটা কার্তিক অমানিসাতে ফেরেনি, এটা পরিষ্কার করে লেখা আছে। এখানেও ধরিয়ে দিলাম যে সমস্ত ধাপ্পাবাজি তৈরি হচ্ছে রামের নামে, সেগুলো নিছকই রাজনীতি এবং এইভাবে দেশের মানুষের যে অধিকার, সেই অধিকারগুলো কেড়ে নিয়ে এরা ধর্মের নামে ধর্ম দাস বানাতে চাইছে আমাদের। সুতরাং এদের পাতা ফাঁদে পা দিয়ে আবেগে ভেসে গেলে দেশ সর্বনাশ হবে। আপনার উত্তরসূরিদের চাকরি থাকবে না,
আপনার যে ছেলেমেয়েরা রেখে যাচ্ছেন দোষী সাব্যস্ত করবে আপনাকে যে এই ধরনের ঘটনা যখন ঘটছে তোমরা প্রতিবাদে সোচ্চার হওনি কেন? আজ তোমরা প্রতিবাদে সোচ্চার হওনি জন্যে একদিন আমাদের পূর্বপুরুষদের গলায় মটকা দিয়ে এবং পেছনে ঝাঁটা বেঁধে এরা রাজত্ব করেছিল। ঠিক একইভাবে যদি আজকে আপনারা প্রতিবাদে সামিল না হন তাহলে এই পোঙ্গা পণ্ডিতের দল ক্ষমতার বলে আবার আপনাদের গলায় মটকা এবং পাছায় ঝাঁটা ঝুলিয়ে দেবে। সুতরাং সাধু সাবধান।